প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব ১। ৩৪ বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করল ১৭ বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকেই বিয়ে করতে হলো। ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকানো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত ৭-৮ বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে USA চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকায় নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়েই বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি উজান। দীর্ঘ ৬ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝল এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেইল করেই আরিফুল চৌধুরীর আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার বহুল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাই ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুলা 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 তু হাই। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায়, কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেই বহুল চেয়ারে আধমরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুল্লা হুল্লা গানে শুধু নাচি না, মাঝে মাঝে হাত তুলে স্টপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে, সে কি সত্যি বাস্তবে আছে নাকি কোনো। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না, এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মির্জাফরের বংশগুলো মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকেই আস্ত মুরগি বানিয়ে ছাড়ল। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরী মুখে এক অদ্ভুত শিশুসুলভ উল্লাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ আয়, ৩ বাপ বেটা মিলে ড্যান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রু যোগল কুঁচকে তাকায়, লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশের কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটা একেবারে সিরিয়াসলি নিলেন না, উল্টো আর মজা পেয়েই গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই ১ মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে, আওয়ার, আজ থেকে তোমার আমি চাচাই ডাকবো, তবুও এই বিয়ে মানব না। শরীফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন,
যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সরে গিয়ে এক পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তিকর ছাপা, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্ধিত্ব মনে হচ্ছে, যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাকেই তার জীবনের জোর করে জুড়িয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো, আর উজানও নীরব অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মায়ে সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বিদের বক বক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ায় তাদের সামনে। চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই! তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল, অথচ আমি বিয়ে করতে চাইতেছি কাল থেকে, তবুও আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস? উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাই, মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভুরু উঁচু করে তাকালো, হোয়াই? ঢং বাদ দে। বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দিব না। উজান অবাক হয়ে গেল, সিরিয়াসলি? যে বিয়েই আমি মানি না তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের? তারপর সে নাক ছিটকে বলল, মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কি না সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডদের শপিং করাতে হবে। মোটে 60টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 60টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল।
সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। সে চুপচাপ রইল। সে স্বভাবতই কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবার মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। জান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো, কিন্তু পরক্ষণেই সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি, তোকে 5 টাকা দান করলাম। এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা, তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই, টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই, এসব তুই কি বলছিস? বাসর করবি তুই? টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাইছিস। দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো। সাথে সাথেই ইফাত আর আরিয়ান দুজনের হাত ধরে ফেলল। ভাই, এমনভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে, না, টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই, দ্রুত এই কিপটেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার একপাশে ফুলের ঝালক ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরও স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরও বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না। তার উপর এই পুচকে মেয়েটাকে। মাস কয়েক আগে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মৌয়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেই যেত না। গান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্র কণ্ঠে প্রতিধ্বনি করে, এই পুচকে মেয়ে, বয়স তো এখনো 18-র নিচে, তাহলে কোনো দুঃখে নাচতে নাচতে বিয়ে করতে বসলে শুনি? আর শোনো, তোমাকেই এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম। একটা জিনিসও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো। মাইন্ড ইট। মৌয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘোমটা ফেলে উঠে মনে হচ্ছে কোথাও শুনেছি, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা
বালিশ বের করে হাতে নিলাম। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ এক টানে ঘুমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে লাগলো, আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি গর্বিত মনে করবে, তা না উল্টা।